তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি। তোমরা অনেকেই আমাকে মেসেজ করে বলছো, স্যার মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে নোটগুলো দিন। তো আমি ঠিক আছে, আমি এখন একটা নোট শেয়ার করছি, এই নোটটা তোমরা পড়ে নেবে। তো আমি তার আগে একটা কথা বলছি, আমার পুরো টিউশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পুরো টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যুক্তি থেকে আরও মূলত 12টা অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে। এটা হচ্ছে ইউটিউবের একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো, একমাত্র চ্যানেল। এটা কিন্তু কোনো সাজেশনের চ্যানেল নয়, শুধু সাজেশন দিয়ে দিল খালাস। বাড়ির আশেপাশে যেমন টিউশন পড়েছো, এটাও হচ্ছে সেরকমই টিউশন, কিন্তু এটা হচ্ছে ফ্রি টিউশন। তাই পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর, এমসিকিউ, এসিকিউ, লজিক নোট যদি 100% রেজাল্ট লিখে 100% রেজাল্ট করতে হয়, তো প্লিজ টিউশনটা প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে দেখে নে। ফুল টিউশন কমপ্লিট আছে, এই সুযোগ কোথাও পাবে না। আর প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে টিউশন দরকার। আমি এই নোটটা শেয়ার করছি, আমি এগুলো কিন্তু এগুলো বুঝিয়ে দিয়েছি। তবে এটা আরেকভাবে ঘুরিয়ে আসতে পারে উদাহরণ, সেটাও বুঝিয়ে দিয়েছি। তো আমি তোমাদের মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে 2টা নোট পড়তে হয়। একটা হচ্ছে মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। আরেকটা হচ্ছে মিলের ব্যতিরেকি পদ্ধতিটি আলোচনা করো, সংজ্ঞা। এখন যেটা নোট দিচ্ছি, তো এটা আমি শেয়ার করছি। সঙ্গে তোমরা প্লে লিস্টে গিয়ে এই অধ্যায়টা তোমরা বাকি নোটগুলো দেখে নেবে, ঠিক আছে? বাকি বলতে মিলের সহপরিবর্তন দেখে নেবে, আর এইটি আরেকভাবে ঘুরিয়ে আসবে, সেটাও দেখে নেবে। সঙ্গে বাকি অধ্যায়গুলো তোমরা দেখে নেবে পরীক্ষায় 100% রেজাল্ট করতে হলে, ঠিক আছে? তো ফুল টিউশনটা কমপ্লিট আছে। আর লজিক যদি প্রকৃতপক্ষে শিখতে হয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে লজিক যেভাবে শিখিয়ে দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বললাম, জীবনে লজিক ভুলবে না, জীবনে সেই নিয়মে করিয়েছি। তো চলো এটা ফটাফট পড়ে নাও, সঙ্গে বাকিগুলো পড়ে নেবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। দেখো আমি এখন শেয়ার করছি, এখন আর বোঝাচ্ছি না, কারণ এখন সবাই খুব কম, কারণ এখন হচ্ছে আরও অন্যান্য এক্সট্রা ক্লাস করতে হবে। তো এই মুহূর্তে আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। বোঝার হলে এই অধ্যায়ে গিয়ে প্লে লিস্টে গিয়ে এই এরকম নোট পাবে, ওই নোটটা বুঝে নিয়ে নিবে, ঠিক আছে? আমি শুধু এখন তোমাদের শেয়ার করছি, যারা পাওনি আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি, আর নতুন করে এখনো বোঝানোর কিছু নেই। বুঝতে হলে এই প্লে লিস্টে গিয়ে নোটটা দেখে নেবে, বোঝার নোটটা। দেখো, মিলের ব্যতিরেকি পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। উত্তর: একই পরিস্থিতিতে দুটি ঘটনার মধ্যে উপস্থিত থাকলে যদি অন্যটি উপস্থিত থাকে, কিংবা একটি অনুপস্থিত থাকলে অপরটি অনুপস্থিত থাকে, তাহলে বুঝতে হবে ঘটনা দুটির মধ্যে কার্যকারণ সম্বন্ধ আছে। এরূপ ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে গিয়ে, এখানে কার্যকারণ সম্পর্ক বলা যায় বা কার্যকারণ নির্ণয় করতে গিয়েও বলা যায়। কার্যকারণ নির্ণয় করতে গিয়ে যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে বলা হয় ব্যতিরেকি পদ্ধতি। সাংকেতিক আকার দৃষ্টান্ত পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা। পূর্ববর্তী ঘটনা কারণ, অনুবর্তী ঘটনা কার্য। পূর্ববর্তী ঘটনা কারণ লিখবে, অনুবর্তী ঘটনা কার্য লিখবে। তো এখানে সদর্থক নয়ার্থক লিখবে, ঠিক আছে? তো এবিসিটা হচ্ছে ক্যাপিটাল এবিসি, আর এটা হচ্ছে ছোট হাতের এবিসি। এটা হচ্ছে বিসি, আর এটা হচ্ছে বিসি, ক্যাপিটাল বিসি, আর এটা ছোট হাতের বিসি, ঠিক আছে? স্মল বিসি। সদর্থক নয়ার্থক এই লাইনে লিখবে, এই লাইনে লিখবে। অতএব এ হলো এ এর কারণ, বড় হাতের এ হলো ছোট হাতের এ এর কারণ। এবার চলো বাস্তব দৃষ্টান্ত বা মূর্ত দৃষ্টান্ত। দৃষ্টান্ত: পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা। পূর্ববর্তী ঘটনা হচ্ছে কারণ, অনুবর্তী ঘটনা হচ্ছে কার্য। দৃষ্টান্ত সদর্থক: পাত্র আছে প্লাস বায়ু আছে, শব্দ আছে। নয়ার্থক: পাত্র আছে প্লাস বায়ু নেই, শব্দ নেই। অতএব বায়ু হলো শব্দের কারণ। সুবিধা: ব্যতিরেকি পদ্ধতির যেসব সুবিধা রয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ড্যাশ। উত্তর: বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে পদ্ধতিটি বিশেষ সহায়ক। 2 নাম্বার: পদ্ধতিটি জটিল নয়। এরূপ পদ্ধতির ক্ষেত্রে কেবলমাত্র 2টি দৃষ্টান্তের প্রয়োজন, একটি সদর্থক এবং অপরটি নয়ার্থক। নেক্সট: ব্যতিরেকি পদ্ধতি কার্যকারণ সম্পর্ক প্রমাণ করতে পারে বলে এই পদ্ধতিকে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি বলা হয়। নেক্সট: অসুবিধা। ব্যতিরেকি পদ্ধতির অসুবিধাগুলি নিম্নরূপ। 1 নাম্বার: ব্যতিরেকি পদ্ধতি সতর্কতার সঙ্গে প্রয়োগ করতে না পারলে কাকতালীয় দোষ ঘটতে পারে। 2 নাম্বার অসুবিধা: এই পদ্ধতি সম্পূর্ণভাবে বহু কারণবাদের অসুবিধা থেকে মুক্ত নয়। এই পদ্ধতির প্রয়োগ কষ্টসাধ্য এবং এর প্রয়োগ ক্ষেত্র খুবই সংকীর্ণ। অসুবিধা শেষ।
লাস্ট হচ্ছে পরীক্ষণ পদ্ধতি হিসেবে ব্যতিরেকি পদ্ধতির মূল্য অনস্বীকার্য দাঁড়ি। প্রকৃতিবিজ্ঞান, সমাজবিজ্ঞান বা অন্যান্য ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করে বিজ্ঞানীরা সুনিশ্চিত সিদ্ধান্তে উপনীত হন। এটাই হচ্ছে তোমাদের 8 মার্ক নোট। আর সঙ্গে এই অধ্যায় থেকে তোমাদের আরেকটা নোট পড়তে হবে মিলে সহপরিবর্তন পদ্ধতি, সেটাও আমি শেয়ার করেছি। হ্যাঁ, বিষয় হচ্ছে আমি তোমাদের একটা কথা বলছি, 8 মার্ক বলতে এখানে কিন্তু টোটালটার উপর 8 মানে একটা নোটের উপর 8 মার্ক নেই, এখানে টুকরো টুকরো করা আছে। তো প্রত্যেকটা সংজ্ঞার উপর এই যে প্রশ্নটা দেখলে প্রত্যেকটার উপর কিন্তু আলাদা আলাদা করে নাম্বার আছে, মানে সংজ্ঞার উপর আছে। হ্যাঁ, এই যে নাম্বারগুলো আমি নাম্বার ডিস্ট্রিবিউশন দেখিয়ে দিচ্ছি পরীক্ষায়, যে এই যে 1 2 1 2 প্রত্যেকটা আলাদা আলাদা। এই যে সংজ্ঞার উপরে 1 সংজ্ঞা, তারপর কি আছে সংজ্ঞা আকার, এই যে সংজ্ঞা, এই যে সংজ্ঞা আছে আকারে কত আছে, আকারে 2, তারপর কি দৃষ্টান্ত 1, তারপর কি সুবিধা অসুবিধা। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে নেবে, কোনো একটা যদি তোমার ভুল হয়েও যায় তাহলে সেটা বাদ দিয়ে বাকিগুলো নাম্বার পাবে। আরেকটা কথা, কোনো একটা মনে করো তুমি সংজ্ঞাটা যদি 10 পৃষ্ঠাও লেখো তাই তুমি একই পাবে। মনে করো এই যে সংজ্ঞাটা এই সংজ্ঞাটা একই পাবে। তাই অত চিন্তা ভাবনা না করে এখানে টুকরো টুকরো করে নাম্বার আছে, যতটুকু লিখতে বলছে ততটুকুই লিখতে হবে। আগেকার নোট আর এখনকার নোটের মধ্যে অনেক পার্থক্য আছে, এখন টুকরো টুকরো করে নাম্বার দেওয়া হয়েছে, যতটুকু দরকার ততটুকুই নাম্বার পাবে, বেশি লিখে কোনো লাভ নেই। যেমন সংজ্ঞা আকার যতটুকু দিই তাই। তারপর দেখো, তারপর কি সংজ্ঞা হলো এই যে আকার, তারপর কি এই যে দৃষ্টান্তে কত আছে 1 নাম্বার। তারপর সুবিধা, যতই তুমি 10 পেজ সুবিধা লেখো আলটিমেটলি তোমাকে 2 নাম্বারই দিবে। তো 2 নাম্বারের জন্য কয়টা সুবিধা লিখবে, হায়েস্ট 3টা লিখবে, 2টা লিখলেও 2 নাম্বার পাবে। তো অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, উল্টাপাল্টা লিখে কোনো লাভ নেই। তো আমি এটাই বলতে চাচ্ছি, যতটুকু দরকার ততটুকুই লিখতে হবে। এতদিন ধরে আমি এটুকুই পড়িয়েছি। আর সংজ্ঞা তোমরা খুঁজে পাচ্ছ না, এটাই হচ্ছে সংজ্ঞা। এই যে অনেকেই তোমরা সংজ্ঞা খুঁজে পাও না, আসলে প্রথমে যেটা আছে সেটাই হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা বলতে কি, এখানে যে সংজ্ঞা মিলের ব্যতিরেকি সংজ্ঞাটা মানে কাকে বলে সেটা দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে সংজ্ঞা। তো বাকি নোটগুলো তোমরা দেখে নেবে, সঙ্গে এই নোটটা দেখার সাথে সাথে বাকি নোটগুলো তোমরা কিন্তু দেখে নেবে। মিলের পরীক্ষামূলক পুরো টিউশনটা কমপ্লিট হয়ে গেছে, প্লে লিস্টে দেখে নেবে। আর বাকি যেমন এর পরের যে অধ্যায় এখান থেকে শর্ট প্রশ্ন আছে সেটাও দেখে নেবে। হ্যাঁ, আরোহমূলক দোষ থেকে কি কি পড়তে হবে সেটা তো আমি বলে দিয়েছি। আরোহমূলক দোষ থেকে পড়তে হবে সেটাও প্লে লিস্টটিকে দেখে নেবে। বহু কারণবাদ, অপর্যবেক্ষণমূলক দোষ, কাকতালীয় দোষ, একটি শর্ত বা আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, একটি অবান্তর বিষয় কারণ। যদি 100% রেজাল্ট করতে হয় তো এগুলো পড়তে হবে 100%। হ্যাঁ, মানে তারপর হচ্ছে, হ্যাঁ এটা তো মিলের পরীক্ষামূলক পদে আরোহমূলক দোষ থেকে বললাম। আর মনে করো তারপর হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে কি কি পড়তে হবে, নিরপেক্ষ ন্যায় থেকে অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষদোষ টিকা হিসাবে, নিরপেক্ষ ন্যায় সংস্থানুমূর্তি, চারিপদ গড়ি দোষ, নয়ার্থক আশ্রবাক্যজনিত। আর কালকে আমি একটা নতুন টিকা লিখিয়েছি যে নিরপেক্ষ ন্যায় মানে গোটা চ্যাপ্টারটার উপরে যে সংখ্যা, আমি তো লজিক বুঝিয়ে দিয়েছি, কিন্তু প্রশ্ন যদি ঘুরিয়ে আসে মানে তোমরা লিখতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি একটা নতুন টিকা লিখে দিয়েছি কালকে, নিরপেক্ষ ন্যায়, যেটা লজিকে আলোচনা হয় কিন্তু লজিকের বিষয়বস্তুটার উপরে একটা টিকা, সেটাও সম্পর্কে আমি লিখে দিয়েছি খুব সুন্দর করে। ওটা টিকা 4-এর জন্য নিরপেক্ষ ন্যায়, ঠিক আছে। তো ওগুলো পড়বে, ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেছে। তারপর হলো অমাধ্যম অনুমান থেকে দেখো লজিক করে দিয়েছি, নোট করে দিয়েছি, সব ধরনেরই করে দিয়েছি। আমি নোটগুলোর কথা বলছি, লজিকগুলো তো করে দিয়েছি। অমাধ্যম অনুমান থেকে পড়বে নোটের অমাধ্যম অনুমান কত প্রকার ও কি কি, বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি বলো, তারপর বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো, তারপর দৃষ্টান্ত সহকারে মাধ্যম অমাধ্যম অনুমানের পার্থক্য, অবচন আবর্তন সম্ভব নয় কেন, উদাহরণ লেখো। বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায়, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, এগুলো। সঙ্গে বচন অধ্যায় থেকে পড়বে, বচন বলতে কি বোঝো, উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো। বচনের গুণ পরিমাণ বলতে কি বোঝো, গুণ পরিমাণ বচনের শ্রেণীবিভাগ। বাক্য বলতে কি বোঝো, উদাহরণ সহ বাক্য বচনের মধ্যে পার্থক্য আলোচনা। এগুলো হচ্ছে নোট। আর এর অথবা দেওয়া থাকবে লজিক। এগুলো থেকে 2 ধরনের, এই যে মিলের পরীক্ষা 2 ধরনের প্রশ্ন থাকবে, একটা থাকবে ডিরেক্টলি একটা উদাহরণ, তো সেটাও আমি করিয়েছি, প্লে লিস্টটিকে দেখে নেবে, উদাহরণের সাহায্যে কিভাবে পড়তে উদাহরণ দেওয়া থাকবে। আর বচন থেকে যেগুলো লজিক সেগুলো তো করিয়েছি। তো এগুলো নোট। আর লজিক তো লজিক কি, লজিক আছে এখান থেকে গুণ পরিমাণ ব্যাপ্যতা বচনতা থেকে, সেগুলো শিখিয়ে দিয়েছি। পরীক্ষায় এবার ব্যাপ্যতা আসবে, গুণ পরিমাণটা শিখতে হবে কারণ শর্ট প্রশ্নের জন্য। আলটিমেটলি সবই শিখতে হবে, যদি পরীক্ষা 100% যদি রেজাল্ট করতে হয় সবই করতে হবে। অমাধ্যম নোট যেমন বললাম, লজিকগুলো কি কি, আবর্তন বিবর্তন, আবর্তনে বিবর্তন, বিবর্তনে আবর্তন, সমবিবর্তন সমাবর্তন, এই যে যা যা লজিক শর্ট প্রশ্ন নিয়ে ব্রড প্রশ্ন সব পড়তে হবে। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা অমাধ্যম অনুমান থেকে লজিক, যেটা
লজিক কি? লজিক হচ্ছে মনে করো আবর্তনে বিবর্তন, বিবর্তনে আবর্তন, বিবর্তন আবর্তন, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লজিক থেকে। সেগুলো বলে দিয়েছি আমি কি লজিক, সব বলে যা যা 2024 লাগবে পুরো টিউশনটা প্লেলিস্টে পেয়ে যাবে। আর নিরপেক্ষ ন্যায় থেকে তো লজিকগুলো কিভাবে করতে হয় আমি করে দিয়েছি, ঠিক আছে? তো এই হলো টিউশন। তো ফুল টিউশনটা তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার। চূড়ান্ত প্রস্তুতি হচ্ছে আমি এখন অন্যান্য এক্সট্রা ক্লাস করাবো।